পরেরটা আসি যে আসলে আমাদের ওসমান হাদি। আপনি যদি খেয়াল করেন হাদিকে আমি বললাম আমাদের ওসমান হাদি। হাদি সম্ভবত আমাদের অন্যতম আর একজন যার সাথে ধরেন জুলাইয়ের পরবর্তী সময় থেকে ইনবক্সে এই ছেলেটার সাথে আমার কথা হতো। কথা হয় মানে নিয়মিত না হলেও অনিয়মিত হইতে অনেকের সাথে সে যেমন কথা বলে, একদম পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জায়গা থেকেই হাদি আমাকে যথেষ্ট রেসপেক্ট করতো, আপা করে কথা বলা। সো ক্লোজ টাই আমাদের সহকর্মী, আমাদের কমরেড। সো পেইনটা অনেক হেভি আসলে। পেইনটা অনেক হেভি। একই সাথে আমাদের রেজিস্ট্যান্সটাও বাড়িয়ে দেয়। আমাদের ধরেন যে শিথিলতা আমাদের জুলাইয়ের মধ্যে তৈরি হয়েছিল, জুলাইয়ের পরবর্তীতে এই যে গত ১.৫ বছরের ট্রমা, রিল্যাক্টেন্ট, সরকারের উপর নির্ভরতা নিয়ে আমাদের মধ্যে যদি কিছু এই আপনার শিথিলতা তৈরি হয়ে থাকে, হাদির এই একটা ঘটনা আসলে আমি বলব ইট শুড বি ইনাফ আমাদেরকে ঝাঁকি দিয়ে আবার দাঁড় করিয়ে দেওয়ার জন্য। এবার আসি আমি হাদি কে ছিল আসলে। এখন দেখবেন পত্রিকার ন্যারেটিভ গুলা অনেকেই আলোচনা করেছে, আমি আবার করে উচ্চারণ করি। তারা বলছে যে হাদি হচ্ছে গিয়ে অমুক আসনের, ঢাকার ওই আসনের সম্ভাব্য প্রার্থী, রাইট? এখন এটা কি আসলে হাদির পরিচয়? এটা তো হাদির বহু পরের পরিচয়। হাদি তাহলে কি কাজ করছিল? তার কাজই তাকে ডিফাইন করে। সে বাংলাদেশে অসম্ভব ইউনিক একটা কাজ করছিল। যে আলোচনাটা অলরেডি আমাদের সামাজিক পরিসরে একদম প্রচলিত হয়ে এসছে বা একটা মহল আমরা অন্তত নিয়ে যেতে পেরেছি যে সে বাংলাদেশে বিশেষ করে আরবান এলিটদের যে সাংস্কৃতিক এরানা, যে সাংস্কৃতিক এরানা ওই যে সুগার কোটিং কথাটা যেটা বললাম, যেটা দিয়ে আপনি শুরু করলেন। সাংস্কৃতিক এরানার ওই যে রাবীন্দ্রিক যে অ্যাপ্রোচটা, যেটাও হচ্ছে গিয়ে একটা সুগার কোটিং শুধুমাত্রই মধ্যবিত্তের যে সংস্কৃতি চর্চা, সেই জায়গায় কিন্তু হাদি একটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাপিয়ার করছিল। হাদি ইজ বিকামিং দ্য চ্যালেঞ্জ যে একদম, এবং আপনি দেখবেন সে অফিস নিয়েছে শাহবাগে, সে কাজ করে শাহবাগে, এবং এই যে তার অ্যাক্টিভিজমের একটা সিম্বলিজম আছে, কারণ শাহবাগের একটা সিম্বলিজম আছে। শাহবাগ ইটসেলফ হচ্ছে গিয়ে আরবান মধ্যবিত্তের একটা পলিটিক্যাল এন্টিটি, কালচারাল পলিটিক্যাল একদম বলবো যে স্থান হিসেবে চিহ্নিত হয়ে আছে। এবং আরেকটুখানি পিছনে গেলে সেটার কোর হচ্ছে কি আসলে মুজিববাদীদের সাংস্কৃতিক সংস্কৃতি। মুজিববাদী যে সাংস্কৃতিক সংস্কৃতি সেটা নিউক্লিয়াস হচ্ছে আসলে ওখান থেকেই। এই এরানাটা মোটামুটি স্টাবলিশ করা আগে দরকার ছিল, তারপরে না ভাঙা। হাদি যে রাজনীতিটা করছিল আসলে বিষয়টা এরকম না আমাদের সাথে খুব কথা বলে তারপরে প্ল্যান প্রোগ্রাম করে না, কিন্তু there is a common understanding, there is a common notion between us. এই আজটা কারা? আমরা যারা একটা লম্বা সময় ধরে মুজিববাদী যে পলিটিক্যাল সংস্কৃতি তার বিরুদ্ধে অবস্থান করে একটা বক্তব্য হাজির করার চেষ্টা করছিলাম, রাজনৈতিক ন্যারেটিভ। ওই জায়গা থেকে আমাদের মধ্যে একটা চিন্তার অলিখিত সমন্বয় হয়ে গেছে, অলিখিত সমন্বয় ছিল। হাদি হচ্ছে সেই রাজনীতিটাকে, সেই পলিটিক্যাল কালচারটাকে রিপ্রেজেন্ট করছিল থ্রু হার ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হচ্ছে তার ইনকিলাব মঞ্চ দিয়ে বেসিকলি ওই কালচারাল থ্রেডটা সামনে নিয়ে চলে এসেছিল। আপনি দেখবেন যে নর্মালি সাংস্কৃতিক আসলে সে তো পলিটিক্যাল কালচারাল কর্মী, সে তো সাংস্কৃতিক কর্মী, সে কিন্তু সরাসরি আমরা যেমন পলিটিক্যাল পার্টিতে চলে এসেছি, হাদি কিন্তু কোনো রাজনৈতিক দল করেনি। হাদি যে একটা সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছে। তো ইউজুয়ালি আমরা কি দেখি, একটা সাংস্কৃতিক কর্মীর উপর ধরেন আজকে যদি উদীচীর একটা কর্মীর উপর হামলা হতো, এই হামলাটা হতো উদীচী যিনি, অথবা হচ্ছে গিয়ে ধরেন ছায়ানটের যিনি হচ্ছে গিয়ে প্রধান হত্যাকর্তা, এক্সিকিউটিভ ডিরেক্টর, ছায়ানটের যিনি প্রধান, তাকে যদি আজকে মাথায় গুলি করা হতো, বাংলাদেশের পরিস্থিতিটা কি হতো আপনি ভাবেন? জাস্ট কম্পেয়ার করেন, উদীচীর যিনি প্রধান তাকে যদি মাথায় গুলি করা হতো, অথবা ছায়ানটের যিনি প্রধান তাকে যদি মাথায় গুলি করা হতো, অথবা মনে করেন আরো যে বামপন্থী দল আছে তাদের যারা প্রধান, তাদের যদি সাংস্কৃতিক সংগঠন তাদের মাথায় গুলি করা হতো, মাথায় গুলি করা হতো, তাহলে পরিস্থিতিটা কি হতো? প্রতিবাদটা আমরা কিভাবে দেখতে পারতাম, কতটুকু দেখতে পারতাম, কতগুলো কলাম আমরা পড়তে পারতাম? যারা হচ্ছে গিয়ে এই যে প্রতিবাদ লিপিগুলো, স্মারকলিপিগুলো দেয়, যে স্মারকলিপিগুলো একসময় আমি অংশ ছিলাম, অসংখ্য রকমের স্মারকলিপি আমরা দিয়েছি, প্রতিবাদ স্মারকলিপি, সেই স্মারকলিপিগুলো এখন কই? প্রতিবাদ সভাগুলো এখন কই? পুরা ঢাকা শহরে তো আসলে ঢল নেমে যেত, ঢাকা শহর পারলে স্তব্ধ হয়ে যেত যদি আজকে উদীচীর যিনি প্রধান তাকে মাথায় গুলি করা হতো এবং ব্লেমটা কাঁধে যেত। সেটাই বলছিলাম যে আসলে হাদিকে তার সাথে এই প্রশ্নগুলোও জড়িত হয়ে যায় যে হাদিকে মাথায় গুলি করার মধ্যে দিয়ে তার পরবর্তীতে বাংলাদেশের পলিটিক্যাল স্পেকট্রামে আমরা কি কি দেখতে পাচ্ছি, এগুলো চিহ্নিত হওয়া খুব জরুরি আমাদের ভবিষ্যতের জন্য। যে কারণে আপনার এটা যেহেতু রেকর্ডেড হয়ে থাকবে, ফিউচারে একদম ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য দেখার সুযোগ হয়ে থাকবে, ওই জন্যই আরো সুনির্দিষ্ট করে বলা দরকার এই যে পলিটিক্যাল স্পেকট্রামগুলো, এই যে সিলেক্টিভ প্রতিবাদগুলো, এগুলো চিহ্নিত হওয়া খুব জরুরি।
যে এই যে হাদিকে ধরেন এর আগে মব মাস্টার হিসেবে চিহ্নিত করা, কিংবা সে হিজবুত তাহরির হইলেও হইতে পারে যেহেতু সে পাঞ্জাবি পড়ে, কিংবা সে মাদ্রাসা থেকে আসছে, এই যে একটা রাজনৈতিক ন্যারেটিভ যেটা ১৬ বছর ধরে হাসিনা আমলে প্রচলিত ছিল, যেটার উপর বেস করে হাসিনা গুম খুম জঙ্গিত্ববাদ সমস্ত কিছুকে এস্টাবলিশমেন্ট দিয়েছিল, হুম, এটারই প্রলং দেখেন এখন এই জায়গায় চলে এসছে, কিন্তু শব্দগুলো আলাদা করে নিচ্ছে। এবং এখন এটার আবার জাস্টিফিকেশন গুলো কিভাবে দিচ্ছে দেখেন। এখন যেহেতু বলা হচ্ছে যে জুলাই যেহেতু একটা ডানপন্থী, তথাকথিত ডানপন্থী অথবা ইসলামপন্থীদের একটা বড় ধরনের অংশগ্রহণ ছিল, তাহলে জুলাই পরবর্তী সময়টা হচ্ছে কি বাংলাদেশের মুষ্টিমেয় মুসলিম জনগোষ্ঠী, খেয়াল করেন সংখ্যাগুলা যেটা, শব্দগুলো যেটা ব্যবহার করা হয়, শব্দের রাজনীতিও তো আসলে বড় রাজনীতি, বড় বিশাল। সংখ্যাগরিষ্ঠের বিশাল রাজনীতি। ওইটা আগে আমাদের চিহ্নিত করা দরকার যে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি, রাইট? তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হচ্ছে কি এখন তারা পাওয়ারে আছে, ধরে নেওয়া হয় কোড আনকোড কালচারাল পাওয়ারে নাকি সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ভয়েসটা আছে। তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রতিনিধি হচ্ছে যদি হয় হচ্ছে হাদি, তাইলে হাদিকে গুলি করে ফেলা ঠিকই আছে, মাথায় গুলি করা ইটস ওকে, কোড আনকোড, বা প্রতিবাদ না করলেও চলে। কেন চলে? কারণ ভাই তোমরা তো সংখ্যাগরিষ্ঠের মধ্যে রিপ্রেজেন্টেটিভ, তোমরাই তো ক্ষমতায় আছো, তোমাদেরকে নিয়ে আমরা কেন কথা বলবো? আমরা কথা বলবো কাদেরকে নিয়ে? মাইনরিটি নিয়ে, কোড আন কোড। আমরা কথা বলবো মাইনরিটি নিয়ে, আমরা কথা বলবো এই যে কালচারাল সংগ্রাম করতে যেয়ে যারা নিহত হয়েছে, আহত হয়েছে। হাদি কোন সংগ্রাম করতে যেয়ে তাহলে আসলে আহত হলো? হাদির সংগ্রামটা আসলে কোন সংগ্রাম? কাজে হাদিকে কখনোই গুলি করা হয়নি কারণ সে কোনো একটা আসনের সম্ভাব্য প্রতিনিধি। হাদিকে মাথায় গুলি করার একদমই সুনির্দিষ্ট কারণ হচ্ছে হাদি ওয়াজ বিকামিং এ থ্রেট টু দ্য কালচারাল এন্টাইটেলমেন্ট অফ দ্য সাম সেক্টর। যারা কালচারাল এন্টাইটেলমেন্ট যারা মনে করে যে আমাদেরই একমাত্র এন্টাইটেলমেন্ট, তাদের জন্য হাদি একটা থ্রেট হিসেবে আসছিল। এবং বাংলাদেশে পলিটিক্যাল কালচারাল এরানাতে হাদি ক্রমাগত একটা মেসেজ ক্যারি করছিল, যে মেসেজটা আসলে আমাদের মেসেজ, আমাদের ভয়েস। ওই যে আমরা যারা রাজনীতিতে পা রেখেছি, বিসমিল্লাহ বলে দলে নাম লিখিয়েছি, আমরা যারা কোড অ্যান্ড কোড যে বক্তব্যগুলো, যে ভাষাগুলো বলতে পারি না সুগার কোটিং এর কারণে, পলিটিক্যাল কারেক্ট থাকার কারণে, হাদি পলিটিক্যালি ইনকারেক্ট হয়ে তার লোকাল ভাষায়, তার অথেন্টিক ভাষায় সেই কথাগুলি বলে দেয়।